মৌ কলেজে আসার পথে অহনাকে আজকের সব ঘটনা বলে। অহনা তো সব শুনে হাসতে হাসতে শেষ। দোস্ত, ইউ আর দ্য বেস্ট। তোর সাহস আছে বলতে হবে, তুই ভাইয়ার সামনে ওভাবে ছিলি কেমনে? আমি হলে আমার হাত পা কাঁপতে কাঁপতে শেষ হয়ে যেত। আর বলিস না, যখন তোর ভাইয়ার সামনে ছিলাম তখন বেশি ভয় লাগেনি, কিন্তু রুম থেকে বের হয়ে আসার পর এমন ভয় লাগছিল, কি আর বলবো। বুঝলাম না এমন কেন হলো, কিন্তু যাই বলিস না কেন, ভাইয়ার মাথা থেকে এই ঘটনা সহজে যাবে না তাই জানি। তা তো অবশ্যই, এজন্য তো এমন করলাম। এখন শুধু তার মনে মাথায় আমি ঘুরবো। ওই মনা না, কি যে ভালো লাগছে। আচ্ছা ক্লাসে চল, দেরি হয়ে যাবে না। পদার্থবিজ্ঞান ক্লাস চলছে। মৌ আর অহনা মাঝের সারির বেঞ্চে বসেছে। ক্লাসের মাঝে হঠাৎ অহনা হেসে ওঠে। একটু আস্তে হাসার ফলে শুধু মৌ আর আশেপাশের কয়েকটা মেয়ে শুনে। মৌ একটু রেগে গিয়ে বলে, ওই অহনা, এভাবে পাগলের মতো হঠাৎ করে একা হাসছিস কেন? আর বলিস না রে দোস্ত, আমার না হঠাৎ করে তোর আর ভাইয়ের আজকের সকালে সিচুয়েশনটা মনে এসে গেল। জাস্ট ইমেজিন করছিলাম আমি, তাই এত হাসি পাচ্ছে আমার। ইয়া আল্লাহ, এই মেয়েটা আজ তো পাগল। আর এভাবে হাসি দিস না রে, স্যার বুঝতে পারলে ক্লাস থেকে শিওর বের করে দিবে। অহনা ঠোঁটের ওপর আঙুল দিয়ে বলল, এই নে চুপ হলাম। 5 মিনিট পর আবার অহনা হেসে উঠল। এবার একটু জোরে এসে হেসে ফেলেছে, যা স্যারের কান পর্যন্ত পৌঁছে যায়। স্যার রাগী দৃষ্টিতে অহনার দিকে তাকায়, কিন্তু অহনা সেদিকে খেয়াল করেনি। সে তো হেসেই চলছে। মনে মনে বলছে, আজকে আমি গিয়েছি একেবারে। স্যার যে কি রেগে আছে, আর এই মেয়ের মাথা গেছে নাকি? স্যার রেগে বললেন, এই যে অহনা, স্ট্যান্ড আপ। এখানে কি কোনো কৌতুক চলছে নাকি যে তুমি এত হাসছো? নাকি আমি বিয়ের কোনো মজার লাইন বলছি? অহনা স্বাভাবিক ভঙ্গিতে জবাব দিল, না স্যার, তেমন কিছু না। আসলে মৌ একটা ফানি কথা বলছিল তো, তাই হাসছি। মৌতেও এ কথা শুনে পুরাই বনে গেল। স্যার মৌকে এবার দাঁড়া করালো। মৌ, ক্লাসে এসব বলো কোন সাহসে তুমি? এসব ক্লাসের বাইরে বলে জানো না তুমি? মৌ করুণ সুরে বলল, স্যার আমি এমন কিছুই বলিনি। এদিকে অহনাতে এসব দেখে মুখ টিপে হেসে যাচ্ছে। তোমার সাহস তো কম না, ভুল করেও স্বীকার করছো না। যাও, দুজনে ক্লাস থেকে বের হয়ে যাও। মৌ বলল, কিন্তু স্যার, নো মোর ওয়ার্ডস, এখনই বের হয়ে যাও। মৌ আর অহনা মাথা নিচু করে বের হয়ে যায়। ফাজিল বেয়াদব মহিলা, তোর জন্য আজকে এমন অপমানিত হতে হলো। আর এত মিথ্যা বললি কেন? আমায় মিথ্যা বললাম কই? ঠিকই তো বলেছে ভাইয়া, তোর মধ্যে যা হলো তা পানি নয় তো আর কি। উফ উফ, কি চিন্তা করে যে আমি তোকে এসব বলতে গিয়েছিলাম, নিজের মাথায় নিজেই ভারী দিতে ইচ্ছা করছে। আরে আমার বান্ধবীরে, জাস্ট সিলিয়া, জীবনে কিছু কিছু ঘটনার অভিজ্ঞতা থাকতে হয়। আমাদের আজকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিজ্ঞতা হলো। এত কিছু না ভেবে চল ক্যান্টিনে গিয়ে বসি। চল, কি আর করার, আকাম যখন করছিস ভুগতে তো হবেই। এরপর তারা দুজন গিয়ে ক্যান্টিনে বসে। এদিকে আয়ান অফিসে আসার পথে অফিসে বসে শুধু মৌয়ের কথা চিন্তা করছে। আজকে সকালের ঘটনার কথা চিন্তা করে আনমনে তার মুখে হাসি ফুটল। তার চোখের সামনে শুধু মৌয়ের চেহারা ভাসছে। সে নিজের কাজে মনোযোগ দিতে পারছে না। হঠাৎ আয়ানের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে মোনার নাম ভেসে উঠল। আয়ান তাড়াতাড়ি ফোন রিসিভ করলো। আয়ান বেবি, তুমি তো আমাকে ভুলেই গিয়েছো। 2-3 দিন আমাকে ফোনই দাওনি তুমি। কেন? আসলে মনে কাজের কিছু প্রেশার ছিল, তাই আর কি ফোন দেওয়া হয়নি। ওহ, এখন আমার চেয়ে কাজ বড় হয়ে গেল? আমাকে তো তুমি ধীরে ধীরে ভুলেই যাচ্ছ। আরে না, তেমন কিছু না। তো কেমন তেমন কি? আমি কিছু জানি না। তুমি এখনই আমার সাথে রেস্টুরেন্টে দেখা করবে। আমি ঠিকানা মেসেজ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখা করব। অল্প কিছু কাজ আছে, শেষ হলেই রওনা দিচ্ছি। আচ্ছা, তাড়াতাড়ি আসবা বলে মনা ফোন রেখে দিল। আর আয়ান কাল সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে বের হয়ে গেল। মৌ আর আহেনা ক্যান্টিন থেকে বের হয়ে বাসায় যাওয়ার জন্য হাঁটছে, কিন্তু তাদের পথ আগলে দাঁড়ালো তুহিন। হাই মৌ, কেমন আছো? তুহিন তার সাঙ্গপাঙ্গদের বলল, আরে তোরা হাবার মতো দাঁড়িয়ে আছিস কেন? ভাবিকে সালাম দে। এরপর তুহিনের সাঙ্গপাঙ্গ মৌকে সালাম দিল। মৌ সালামের জবাব দিল। অহনা বলে উঠল, এই হচ্ছেটা কি? এটা আমার ভাবি, বুঝছেন আপনি? তুহিন অবাক হয়ে বলল, তোমার ভাবি মানে? আমার
ভাবি মানে আমার ভাইয়ের স্ত্রী মৌ। কি বলছো এসব? কবে বিয়ে হলো মৌয়ের? সেটা আপনার জানতে হবে না। যেহেতু জেনেছেন যে মৌ বিবাহিত, তাই তার থেকে দূরে থাকবেন আপনি। তুহিন মৌয়ের হাত ধরে বলল, বিয়ে হয়েছে তো কি হয়েছে, ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে? এদিকে মৌয়ের হাত তুহিন ধরায় ভয়ে তার কলিজা শুকিয়ে যায়। অহনা আর মৌ দুজনেই চেষ্টা করছে তুহিনের থেকে মৌয়ের হাত ছাড়ানোর, কিন্তু পারছে না। তখনই আয়ান এসে তুহিনের হাত জোরে চেপে ধরল। ব্যথায় সে মৌয়ের হাত ছেড়ে দিল। আয়ান মনার সাথে দেখা করার জন্য রেস্টুরেন্টে যাচ্ছিল। তখনই মৌ আর অহনাকে দেখে সে তাই গাড়ি থেকে নেমে পড়ে। আয়ান প্রচণ্ড রেগে আছে। সে তুহিনকে উদ্দেশ্য করে বলল, তুই কোন সাহসে মৌয়ের হাত ধরেছিস? এই তুই কে রে? আমি আমার হবু বউয়ের হাত ধরবো, তা তো তোর এত জলে কেন? আমি কে? আমি হলাম মৌয়ের হাজব্যান্ড। আর তোর হবু বউ কিসের? এটা আমার বউ, বুঝছিস? আর কোনোদিনও যদি ওর আশেপাশে দেখেছি তোদের, তাহলে অবস্থা খুব খারাপ হবে। আজকের মতো ছেড়ে দিলাম। তুহিন আয়ানের এভাবে ধমকানো দেখে সেখান থেকে চলে গেল। আয়ান মৌয়ের অহনা ধমক দিয়ে বলল, তোদের কি গাড়িতে ওঠার জন্য ইনভিটেশন দিতে হবে? তারপর মৌ আর অহনা গিয়ে গাড়িতে বসলো। আয়ান রেগে গিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। সে চরম রেগে আছে। তোরা চুপ ছিলি কেন? অহনা বলল, আমি তো বলেছিলাম তুহিনকে হাত ছাড়ি কিনতে, কিন্তু কথা শুনলে তো। অহনা চুপ করে আছে। আয়ান মৌকে ধমক দিয়ে বলল, তুই চুপ ছিলি কেন? পরপুরুষের স্পর্শ ভালো লাগে তোর? আমার সামনে তো মুখ দিয়ে খই ফুটে, কিন্তু যেখানে বলার দরকার সেখানে তো কোনো কিছুই বলিস না। মৌ কিছুটা সাহস জুগিয়ে বলে, আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম, আমার মাথা তখন কাজ করছিল না। আয়ান আবার এক ধমক দেয়, বলে যে রাখ তোর ভয়, যেখানে ভয় পাওয়ার দরকার সেখানে তো বীর পুরুষ সাজিস। এই কথা শুনে অহনা বলে, আরে ভাইয়া, জেন্ডার ভুল হলো তো, বীর মহিলা হবে। আরে রাখ তোর জেন্ডার মিস্টেক, এসব বলে আমাকে আর রাগাবি না। এরপর মৌ আর অহনা দুজনে চুপ হয়ে যায়। বাড়িতে এসে অহনা আর মৌকে অনেক ঝাড়ি দিয়েছে আয়ান, বিশেষ করে মৌকে। আয়ানের আম্মু থামাতে আসলে তাকে বলে যে, প্লিজ আম্মু, এসব বিষয়ে আমাকে থামাতে আসবে না। আয়ানের আম্মু এটা শুনে চুপ হয়ে যায়। রুমে এসেও মৌকে বকেই চলছে। রাগের তার কমছেই না। মৌ বিছানায় বসেছিল আর আয়ান মৌয়ের সামনে দাঁড়িয়ে বকছে। হঠাৎ করে মৌ আয়ানের একদম কাছে চলে যায় আর তার হাত দিয়ে আয়ানের মুখ চেপে ধরে। আয়ান ঘটনার আচমকি হতে চুপ হয়ে যায় আর তার চোখ দুটো বড় হয়ে যায়। আর মৌ একদম স্বাভাবিক আছে, যেন এমন কাছে আসা তার জন্য সাধারণ। আয়ান যেন একটা স্ট্যাচু, যেমনভাবে দাঁড়িয়েছিল অমনি দাঁড়িয়ে আছে। মৌ হালকা স্বরে বলছে, সেই কখন থেকে বকা দিয়েই যাচ্ছ, থামার নাম গন্ধই নেই। জানো না এত হ্যান্ডসাম ছেলেদের রাগ করা সাজে না। এই হোয়াইট শার্টে তোমাকে যা লাগছে না, মনে হচ্ছে চিবিয়ে খাই। এই কথা শুনে আয়ানের চোখ দুটো আরো বড় হয়ে গেল। সে মনে মনে বলছে, এটা মেয়ে নাকি অন্য কিছু? একটুও ভয় লাগে না আমার কাছে আসলে? উল্টা আমারই ভয় লাগে। আর হ্যাঁ, কি যেন বলছিলে? আমি তুহিনের থেকে কেন ভয় পাচ্ছিলাম? তোমার কাছে আসলে কেন ভয় পাই না, এটার উত্তর আমি নিজেই জানি না। আমি স্বেচ্ছায় তোমার কাছে আসলে আমার একটুও ভয় করে না, একটুও না। যাই হোক, এত রাগ করতে হয় না, বুঝেছ? একটু রাগটা কমাও। এর মধ্যে আয়ানের ফোনটা বেজে উঠল। মৌ আয়ানের মুখ থেকে হাত সরিয়ে নিল। আয়ান যেন হাফ ছেড়ে বাঁচল। এরপর সে পকেট থেকে ফোন বের করে দেখে মনা ফোন দিয়েছে। সে একবারে মনার কথা ভুলে গিয়েছিল। মৌ উকি দিয়ে দেখল কে ফোন দিয়েছে। মনার নাম দেখে চোখে পড়তে সে রেগে গেল। উফ, এই মেয়েটা অসময়ে কেন ফোন করলো? হাজব্যান্ড ওয়াইফের রোমান্স টাইমে ডিস্টার্ব করা একদমই উচিত না। এ বলেই মৌ মিটমিট করে হাসছে। আর আয়ানের সেই রাগ হচ্ছে। সে ফোন রিসিভ করে কথা বলতে বলতে বারান্দায় চলে গেল। না আয়ান বেবি, আমি সে কখন থেকে ওয়েট করছি তোমার জন্য। তুমি কোথায়? মানে আসলে বাসায় একটু জরুরি কাজ পড়ে গিয়েছিল তো, তাই তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। এদিকে মৌ পিছন থেকে সব শুনছে। সে তো বেশ মজা পাচ্ছে। তো একবার বলবে না আমাকে আমি কতক্ষণ ধরে বসে আছি? আচ্ছা সরি, কাজটা খুব জরুরি ছিল বিদায় চলে এসেছি। আর ফোন দেওয়ার কথাও মনে ছিল না। মৌ আবার বলে উঠল, হ্যাঁ রে, আমার আয়ান বেবি বলে না
কেন জি? জরুরি কাজ। লজ্জা পাচ্ছ? বলে দাও যে আমরা। আর কিছু বলতে যাওয়ার আগে আয়ান মোয়ের মুখ চেপে ধরে। ওইদিকে মোনা লাইনে আছে। সে একটা মেয়ের কথা শুনতে পেয়ে বলল, এটা কার কণ্ঠ আয়ান? কি বলছে সে? আয়ান আমতা আমতা করে বলল, আরে ও কিছু না, তুমি বাসায় চলে যাও, আমি পরে ফোন দিব না। আচ্ছা রাখি, বাই। বাই। আয়ান ফোন রেখে মৌকে বলল, এই তোর কি কোনো কাজ নেই? কি সব উল্টাপাল্টা বলছিলি? মৌ কিছু বলতে যাবে কিন্তু বলতে পারছে না, কারণ আয়ান তার মুখ চেপে ধরেছে। সে আয়ান কি ইশারা করলো হাত সরাতে। আয়ান বুঝতে পেরে হাত সরিয়ে নিল। আমি ভুল কি বললাম বলো? আমরা একসাথে সময় কাটাচ্ছিলামই তো। দূর, তোর সাথে কথা বলা মানে নিজের সময় নষ্ট করা। বলে আয়ান ওয়াশরুমে গেল ফ্রেশ হতে, আর মৌ অহনার রুমে এসে বসল। মৌ, জানিস আজকে না দাদি আসবে। মৌয়ের কথা শুনে খুব খুশি হলো, কারণ তার সাথে দাদির খুব মিল। কি বলিস? কখন আসবে দাদি? রওনা দিয়েছে, বিকেলের মধ্যেই চলে আসবে। রৌনক ভাইয়ের সাথে আসছে। রৌনক হলো অহনা আর আয়ানের চাচাতো ভাই। সে বয়সে আয়ানের থেকে ছোট, আবার অহনার থেকে বড়। ওহ, এবার দাদি আসছে, সময়টা বেশ ভালো কাটবে। বিকেলের দিকে দাদি চলে আসলো। সবাই তো তাকে দেখে অনেক খুশি। সবচেয়ে বেশি খুশি অহনা আর মৌ। মৌকে দেখে দাদি বলল, আমি খুব খুব খুশি হয়েছি রে মৌ। তোকে আর আয়ানকে একসাথে দেখতে আমার খুবই ভালো লাগে। এরই মধ্যে আয়ান নিচে নেমে আসলো। সে দাদিকে গিয়ে জড়িয়ে ধরল। হয়েছে, শুধু উপর উপর ভালোবাসা দেখাতে হবে না, একবারও তো ফোন দিস না। আরে দাদি, এত মাইন্ড করতে হয় না। সবার কথাবার্তা কি হলো? মাকে রেস্টে নিতে দে, এত দূর থেকে এসেছেন উনি। মা চলো তোমার রুমে নিয়ে যাই। তারপর সবাই যে যার রুমে চলে গেলে। বিকেলে সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ রৌনক মৌ আর অহনাকে উদ্দেশ্য করে বলল, তোমাদের দুজনের পড়া কেমন চলছে? মৌ হালকা হেসে জবাব দিল, এই তো আলহামদুলিল্লাহ, ভালো চলছে। আপনার বিজনেস কেমন চলছে? বেশ ভালো চলছে। এভাবে মৌ আর রৌনক কিছু সময় কথা বলল। আর এদিকে আয়ান তো রেগে বোম হয়ে আছে, যে কোনো সময় ফাটতে পারে এই বোমটা। আর এসবের মজা নিচ্ছে দাদি আর অহনা। দাদি ফিসফিস করে অহনার কানের কাছে বলল, আরে অহনা, আমাদের আয়ান বোম যে কোনো সময় ফাটতে পারে রে, যেমন জ্বলছে ও। ঠিক বলেছ দাদি, অহনা বলে উঠল। জানো গো দাদি, আমরা খুব জ্বলার গন্ধ পাচ্ছি। সেই কখন থেকে কিছু একটা জ্বলেই যাচ্ছে। ঠিক ধরেছিস তুই। আমি একই জিনিস খেয়াল করছি। আয়ান নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে দাঁতে দাঁত চেপে মৌকে বলল, মৌ, এক্ষুনি একটু রুমে আসতো, একটা জরুরি কথা আছে। মৌ জবাব দিল, তুমি যাও, আমি একটু পরে আসছি। কি বললাম আমি? কথা কি কানে যায়নি? আমি বলেছি এখনই আসতে। অহনা মৌয়ের কানে কানে বলল, যা রে মৌ, ভাইয়া যেহেতু ওইভাবে বলছে, কাজ আছে নিশ্চয়। যাচ্ছি রে। তারপর মৌ আয়ানের পিছু পিছু রুমে গেল। রুমে ঢোকার সাথে সাথে আয়ান দরজা বন্ধ করে দিল। কি হলো? এত জোরে দরজা বন্ধ করলে কেন? আর কি কাজ? আয়ান কিছু না বলে মৌয়ের হাত দুটো দেয়ালের সাথে তার দুহাত দিয়ে জোরে চেপে ধরে। এতে মৌ খুব ব্যথা পায়। আয়ান রেগে বলে, এই তোর সাহস তো কম না, এভাবে পরপুরুষের সাথে কথা বলছিস, লজ্জা করে না? আয়ান, আমার হাত ছাড়ো প্লিজ, খুব ব্যথা লাগছে। লাগুক ব্যথা, এত কথা বলার আগে তোর ভেবে নেওয়া উচিত ছিল। কেন ভাববো শুনি? আমি সবার সামনেই কথা বলছিলাম, কারোর অগোচরে কথা বলিনি। যাই হোক, তোর এত কথা বলতে হবে কেন? তারপর আমি ডাকলে বলিস একটু পর আসছি। মৌ আয়ানের চোখের দিকে তাকিয়ে বলল, তোমার এতে জ্বলছে কেন? আয়ান কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, আমার জ্বলবে কেন? তাই তো। তাহলে কোনো সমস্যা নেই তো? আমি কথা বললে তোমার কোনো সমস্যা নেই, তাহলে আমি কথা বলবো। আয়ান রেগে মৌয়ের হাত আরো জোরে চেপে ধরে বলল, তুই কথা বলবি না মানে বলবি না। অন্য পুরুষের সাথে এত কিসের কথা?
ব্যথায় মুয়ের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ে গেল। সে বলল, তাহলে একই নিষেধাজ্ঞা তোমার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তুমি কেন মনের সাথে কথা বলবে? স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও কেন তুমি পরনারীর সাথে দেখা করতে যাবে? তুমি যখন এমন করো তখন কি আমার গায়ে লাগে না? আমি করলেই দোষ আর নিজে সে একই কাজ করবা, কিন্তু আমি কিছু বলবো না? আমাকে বলার আগে নিজে শুধরে নাও। এসব শুনে আয়ানের নিজেকে বড়ই অপরাধী মনে হলো। সে মৌয়ের চোখে পানি দেখে তার হাত দুটো ছেড়ে দিল আর সাথে সাথে রুম থেকে বের হয়ে গেল। আর মৌ সেখানেই বসে কান্না করতে লাগলো। নিজের সাথে নিজেই কথা বলছে সে। এভাবে কষ্ট কেন দাও আমাকে আয়ান? জানো খুব কষ্ট হয় যখন ভাবি যে তোমার মনে আমি না অন্য কোনো মেয়ে আছে। আমাকে কি কখনো ভালোবাসতে পারবে না? জানো আমি কখনো রিলেশন করিনি, এসবের চিন্তা ভাবনাও করিনি। আমি ভেবে রেখেছিলাম আমার বরকে আমি আমার চাইতেও বেশি ভালোবাসবো আর আমার বরও আমাকে খুব ভালোবাসবে। কিন্তু আমার কপালে এমন কিছুই নেই। মৌ অযোধ্যারায় কাঁদতেই থাকে। আর এদিকে আয়ান ছাদে এসে একা একা দাঁড়িয়ে আছি। বিকেলের অস্ত যাওয়া সূর্য দেখছে। আচ্ছা, আমি তো মোনাকে ভালোবাসি, তাহলে মৌকে অন্য ছেলের সাথে দেখলে এত খারাপ লাগে কেন? মৌ কাছে আসলে এক অন্যরকম অনুভূতি কেন হয়? কিছুক্ষণ চুপ থেকে আয়ান আবার বলছে, না, মৌয়ের সাথে এমন করা একদমই উচিত হয়নি। কি জোরেই না আমি হাত দুটো চেপে ধরেছিলাম ওর, যে ব্যথায় কান্না করে দিয়েছিল। আমি সবসময় মেয়েটাকে কষ্ট দিই। আমার উচিত তাকে সরি বলা। কিছুক্ষণ পর গিয়ে সরি বলে আসবো না। এদিকে মুখ কাঁদতে কাঁদতে দেয়ালের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। মাগরিবের আজান হয়ে গিয়েছে, তাও সে শুনতে পারেনি। আয়ান ছাদের থেকে নামার সময় অহনার সাথে দেখা হয়। কি ব্যাপার ভাইয়া, মৌকে সে কখন রুমে নিয়ে গিয়েছিস? আর তো বেরই হয়নি সে। কি এত রোমান্স করছিল? কি বলিস, এখনো বের হয়নি ও রুম থেকে? না তো, কেন, কিছু হয়েছে নাকি ভাইয়া? আর না, কিছুই হয়নি, মনে হয় কোনো কাজ করছো। তা হতে পারে। আচ্ছা, তুই গিয়ে দেখ। এরপর আয়ান রুমে এসে দেখে মৌ দেয়ালের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। দেখো দেখি মেয়ের কাণ্ড, এভাবে কেউ ঘুমিয়ে পড়ে? আয়ান গিয়ে মৌকে ডাকলো, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। আয়ান আর কিছু না ভেবে মৌকে তুলে নিয়ে বেডে শুইয়ে দেয়। আর মৌ এমন ঘুমাচ্ছিল যে কিছুই টের পায়নি। রাতে খাবার খাওয়ার জন্য মৌকে বেশ কিছুবার ডাকে আয়ান, কিন্তু তার কোনো হেলদোল নেই। খেয়ে দিয়ে এসে আয়ান ঘুমাতে যাবে, কিন্তু সে লক্ষ্য করলো মৌয়ের হাত দুটো লাল হয়ে গিয়েছে। তার আঙুলে ছাপ বোঝা যাচ্ছে। আয়ানের এটা দেখে নিজের উপরেই নিজের রাগ লাগছে। তুই সত্যিই খুব খারাপ একটা মানুষ। এই মেয়েটাকে কি পেয়েছিস? কি অযথা শুধু কষ্ট দিস ওকে? এত জোড়া হাত চেপে ধরার কি দরকার ছিল? নিজের রাগটাও কন্ট্রোল করতে পারছে না। এ বলে আয়ান ফার্স্ট এইড বক্স থেকে মলম এনে অতি যত্নে ময়ের হাতে লাগিয়ে দিল। আয়ান উঠতে যাবে, কিন্তু কেন যেন তার হঠাৎ ময়ের ঘুমন্ত মুখখানি দেখতে খুব ইচ্ছা করছে। সে একভাবে ময়ের দিকে তাকিয়ে আছে। খুবই মায়াবী লাগছে মৌকে দেখতে। আয়ানের মনে হচ্ছে হয়তো মৌকে এভাবে দেখে সারা রাত পার করে দিতে পারবে, কোনো ক্লান্তি আসবে না। ফ্যানের বাতাসে ময়ের মাথার অবাধ্য চুলগুলো তার চোখের উপর এসে পড়ছে। আয়ানের হাত যেন একা একাই চলে যাচ্ছে ময়ের মুখের উপর আসা চুলগুলো ঠিক করার জন্য। সে আলতো হাতে ময়ের চুলগুলো নিয়ে কানের পিছনে গুঁজে দিল। ময়েতে হালকা নড়ে উঠল। এ দেখে মনে হয় আয়ানের হুঁশ আসলো। সে তাড়াতাড়ি উঠে গিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে মৌ নিজেকে আয়ানের বুকে শোয়া অবস্থায় আবিষ্কার করলো। তার যতদূর মনে আছে সে সামনের দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল। এখানে আসলো কিভাবে? ঘুমের মধ্যে আবার হাঁটা দৌড়লো নাকি সে? আচ্ছা, ঘুমিয়েছে তো ঘুমিয়েছে, তাও আবার আয়ানের বুকে। আয়ান যাতে না টের পায় তাই মৌ তাড়াতাড়ি উঠে চলে গেল। আসলে মৌ অজান্তেই আয়ানের বুকে ঘুমিয়ে পড়ে। আয়ানও ঘুমের মধ্যে ছিল বলে কিছুই টের পায়নি। মৌ ফ্রেশ হয়ে নিচে গিয়ে দাদি, অহনা আর আম্মুর সাথে গল্প করছে আর নাস্তা বানানোতে হেল্প করছে। আর আয়ান বেশ কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে শাওয়ার নিতে গেল। মৌ কাজ করতে করতে ক্লান্ত হয়ে রুমে এসে খাটের উপর বসে আছে। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে মৌ
আয়নার দিকে তাকায়, কারণ আয়না দিয়ে ওই জায়গাটা দেখা যায়। হঠাৎই দাম করে কিছু একটা পড়লো, মানুষ পড়লো, মানে আয়ান আর কি। মৌ তো এদিকে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা, তার হাসতে হাসতে অবস্থা শেষ। কোনো মতেই যে সে হাসি থামাতে পারছে না। সে এখন হাসির জন্য রীতিমতো তার পেট ব্যথা করছে। তার এই একটা বদ অভ্যাস আছে, কে এভাবে পড়ে গেলে সে আগে মন মতে হেসে নেয়, তারপর সাহায্য করে। এর জন্য অবশ্য সে প্রচুর বকা শুনেছে, তাও সে শুধরায় না। এদিকে আয়ান যে পড়ে আছে একই অবস্থায়, তাতে মৌয়ের যেন খেয়াল নেই। সে তো এখন হাসির জগতে বিরাজ করছে। আয়ান আর সহ্য করতে না পেরে দিল একদম। তা শুনে মৌ চুপ হয়ে গেল আর জোরে জোরে শ্বাস নিল, কারণ হাসির জন্য সে ভালোভাবে শ্বাসই নিতে পারছিল না। এই মেয়ে, সে কখন থেকে হেসেই যাচ্ছিস তুই? এত হাসার কি হলো শুনি? এখানে কি কোনো সার্কাস চলছে? আমি যে সেই কখন থেকে এভাবে পড়ে আছি, আমাকে উঠানো বাদ দিয়ে উনি হেসেই চলছে। আয় আমাকে উঠা, পায়ে প্রচুর ব্যথা করছে। মৌ এবার মুখ টিপে টিপে হাসছে। এভাবে সে গিয়ে আয়ানকে বসা থেকে দাঁড়া করালো। এতেই তার অবস্থা কাহিল, কারণ আয়ানের মতো বডিওয়ালা ছেলেকে উঠানো মৌয়ের মতো মেয়েদের জন্য কষ্টসাধ্য বটে। সে বহুত কষ্টে আয়ানকে খাটে বসালো। উফরে, কিরে ভারী এই ছেলে, আমার তো দাঁড়া করাতেই অবস্থা করুন। আয়ান হালকা আওয়াজে বলল, নিজের পর এবার কিভাবে সহ্য করবি তাহলে? কিছু বললা তুমি? কি না তো কিছুই বলিনি। ভালো কথা, এবার শুয়ে পড়ো দেখি, পায়ে কেমন ব্যথা? এই মাথা খারাপ তোর? এভাবে টাওয়াল পরে আমি শুব? ও তো ঠিক আছে, আমি চেঞ্জ করে দিচ্ছি। আয়ানকে ভয় দেখানোর জন্য এমন বলল। এই তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? তুই আমাকে চেঞ্জ করাতে যাবি কেন? আমি একাই করতে পারি। ও, আমি ভাবলাম আমার হেল্প লাগবে মনে হয়। আমি তাহলে শার্ট আর প্যান্ট এনে দিচ্ছি। শার্ট প্যান্ট আনিস না, পায়ে ব্যথা করছে বেশ, অফিসে যেতে পারবো না। একটা গেঞ্জি আর ট্রাউজার আন। আচ্ছা। মৌ রুমের দরজা বাইরে থেকে আটকে দিয়ে দাঁড়িয়ে আছে। আয়ান অনেক কষ্টে ড্রেস পরে নিল। একা একা এভাবে ড্রেস পরায় পায়ের ব্যথাটা যেন আরও বেশি বেড়ে গেল তার। হয়েছে, আসবো? আয়। এরপর মৌ দরজা খুলে রুমের ভিতর গিয়ে দেখে যে আয়ান পাটা দূরে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। পায়ে কি খুব ব্যথা পেয়েছ? খুব ব্যথা করছে, দাঁড়িয়ে থাকতে পারছি না। আচ্ছা, আমি ব্যথার ওষুধ আনছি, ওষুধ খেলে আর গরম পানির ছ্যাঁক নিলে ঠিক হয়ে যাবে। এরপর মৌ গিয়ে আগে সবাইকে আয়ানের পরে ঘরে যাওয়ার খবর দিল। সবাই আয়ানকে দেখতে রুমে গেল, আর এদিকে মৌ সব কিছু রেডি করে নিয়ে রুমে গেল। এভাবে দেখতে দেখতে 3 দিন কেটে গেল। এখন আয়ন পুরোপুরি সুস্থ। এই 3 দিন মৌ আয়নের অনেক খেয়াল রেখেছে। আয়নের কিছু প্রয়োজন হলে সাথে সাথে সে এনে দিত। 3 বেলা খাবার খাইয়ে দিয়েছে আয়নকে। মৌয়ের এমন দেখভাল করা দেখে আয়নের মনে মৌয়ের জন্য একটা সফট কর্নার তৈরি হয়ে গিয়েছে। এই কদিন আয়ানের একটিবারের জন্য মনার কথা মনে আসেনি। আসবেই বা কিভাবে? মনে একবারও ফোন দেয়নি আয়ানকে। 4 দিনের দিন আয়ান অফিসে গেল আর মৌ কলেজে গেল। এই কয়দিন সে কলেজেও যায়নি। কলেজ থেকে আসার পরও মৌয়ের আর ভালো লাগছে না। এই কয়দিন আয়ানের খেয়াল রাখতে রাখতে কোন দিক যে সময় কেটে যেত তা নিজেও জানত না। মৌ একা একা বসে আছে দেখে দাদি আর রহনা আসলো। কি ব্যাপার মৌ, একা বসে আছিস কেন? তোমার নাতিকে মিস করছে মনে হয়। ঠিক ধরেছিস। আরে বাহ, এই প্রথম মনে হয় তোর ব্যাপারে আমার কোনো সন্দেহ ঠিক হলো। মৌ কিছু না বলে চুপচাপ বসে আছে। আচ্ছা মৌ, তোকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি? করো। তুই কি আয়ানকে ভালোবাসিস? হয়তো, এটা আমি নিজেও জানি না, কিন্তু আমি খুব পছন্দ করি আয়ানকে। সে যখন মনার কথা বলে তখন আমার খুব খারাপ লাগে। যদিও কয়েকদিনে একবারও মনার নাম শুনিনি আমি তা মুখে। তুই আয়ানকে ভালোবাসিস, সেটা সত্যি। আর আমার মনে হয় আয়ানও তোকে ভালোবাসে। কি যে বলো না দাদি, আমাকে ভালোবাসতে যাব কোন দুঃখে? সে তো মনাকে ভালোবাসে।
তুই ওর স্ত্রী, সেই জন্য ভালোবাসতে যাবে। দেখ, বিয়ের সম্পর্ক একটা পবিত্র সম্পর্ক। একটা মানুষের সাথে থাকলেই এমনি তার প্রতি ভালোবাসা জন্মে যায়। আর আয়ান এতদিন তোর কেয়ারিং দেখেছে, তোকে ভালো না বাসলে ওর মনে তোর জন্য একটা জায়গা হয়ে গিয়েছে। আর এটা থেকেই ধীরে ধীরে ভালোবাসা জন্মাবে ওর মনে। দেখে নিস, এমনিই যেন হয় দাদি, দোয়া করি এমনই হবে। আজকে শুক্রবার, আয়ান সারাদিনে বাসায় বসে আছে আজকে। আর মনে হয় দুনিয়ার যত কাজ আজকে মনে পড়েছে। কই একটু বেচারা আয়ানকে সময় দিবে তা না। আয়ানের খুব মন চাইছে মোয়ের সঙ্গ পেতে, কিন্তু সে মুখ ফুটে বলতেও পারছে না। আয়ান রুমে সোফায় বসে ম্যাগাজিন পড়ছিল, আর কাজ সেরে শাওয়ার নিতে গেল। শাওয়ার নিয়ে বের হওয়ার পর আয়ান মোর দিকে তাকিয়েছে। ভেজা চুল থেকে টাওয়াল খুলে আলতো হাতে চুল মুছছে। এই অবস্থায় মৌকে দেখতে খুব বেশি সুন্দর লাগছে আয়ানের। মনে হচ্ছে কোনো এক পুরুষে তার গোল লাগা কাজ করছে মৌকে দেখে। তার ইচ্ছা করছে মৌকে পিছন থেকে জড়িয়ে ধরতে, কিন্তু সে তার ইচ্ছাটাকে যথাসম্ভব দূরে সরিয়ে নিল। মৌ বারান্দায় টাওয়াল ছাড়িয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আর আয়ান মৌয়ের যাওয়ার ফানে তাকিয়ে রইল। আজকে মৌ আর অহনা প্ল্যান করেছে বিকেলে শাড়ি পরবে। যেই বাবা সেই কাজ। দুপুরে খেয়ে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে মৌ আলমারি থেকে শাড়ি বের করলো। একটা পার্পল কালারের শাড়ি পরবে আজ সে। যে যার রুমে সাজবে বলে ডিসাইড করলো তারা। আয়ান তার দাদির সাথে নিচে বসে গল্প করছে। হঠাৎ করে তার মনে আসলো একটা জরুরি কল করতে হবে তাকে। তাই সে ফোন আনতে রুমে গেল। আর এদিকে মৌ শুধু দরজা হালকা লাগিয়ে রেখেছিল। দরজা যে ভালোভাবে লাগিয়ে দিবে এক্সাইটমেন্টের জন্য, তাও আলোন ভুলে গিয়েছে সে। আয়ান হঠাৎ করে রুমে প্রবেশ করলো। সে দেখলো মৌয়ের গায়ে শাড়ি নেই। সে শাড়ির কুচি করছিল। আয়ানকে এভাবে রুমে ঢুকতে দেখে মৌ কিছুটা ভয় খেয়ে গেল। এই অবস্থায় পরে আয়ান আর মৌ দুজনে বেশ অপ্রস্তুত হয়ে পড়লো। এ দেখে আয়ান তাড়াতাড়ি ফোনটা নিয়ে রুমের বাইরে চলে গেল। মৌ যেন হাফ ছেড়ে বাঁচল। এদিকে অহনা তো রেডি হয়ে মৌর রুমের বাইরে দাঁড়িয়ে আছে। সে মৌকে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য তাগিদ দিচ্ছে। 5 মিনিট পর মৌ রেডি হয়ে বের হয়ে এলো। মৌকে দেখে তো অহনা পুরাই অবাক। আজকে মৌকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আরে দোস্ত, তোকে আজকে সেই লেভেলে সুন্দর লাগছে, ভাইয়া দেখে শিওর হার্ট অ্যাটাক করবে। আরে রাখ তোর পাম, চল ছাদে গিয়ে ছবি তুলি। চল। এদিকে আয়ান রুম থেকে ডাইরেক্ট ছাদে এসে দাঁড়িয়ে আছে। সে দেখলো মৌ আর অহনা সিঁড়ি বেয়ে ছাদে আসছে। মৌকে দেখে তো আয়ানের হার্টবিট বেড়ে গেল। অসম্ভব সুন্দর লাগছে তাকে। মনে হয় কোনো অপসরী সে। মৌকে তার কাছে এত সুন্দর মনে হয় এই প্রথম লাগছে। মৌ আর অহনা ছাদে দাঁড়িয়ে ছবি তুলছে, আর আয়ান এক মনে তা দেখে চলছে। এই পড়ন্ত বিকেলে সূর্যের কিরণ মৌয়ের মুখে এসে পড়ছে, যা তাকে আরো মায়াবিনী করে তুলছে। আয়ান আজকে মৌয়ের চেহারা সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সে আজই প্রথম খেয়াল করলো মৌ মুচকি হাসলে তার ডান গালে ছোট একটা টোল পড়ে। এই টোল পড়ার জন্য তাকে খুব বেশি কিউট লাগছে। আর তার ঘন কালো ব্রু যুগলের যেন কোনো জবাব নেই। ব্রু প্লাক করা নেই বলেই হয়তো এত সুন্দর লাগছে। আয়ান মৌয়ের চোখ দুটো অনেকক্ষণ ধরে দেখছে, ডাগর ডাগর আঁখি আর মায়াবিনীর। কাজল দেওয়ার যেন চোখ দুটোর সৌন্দর্য আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আয়ান চুপিসারে মৌয়ের বেশ কয়েকটা ছবি তুলে নিল তার ফোনে। আয়ান যে মৌয়ের ছবি লুকিয়ে লুকিয়ে তুলেছে তা দাদি দেখে ফেলেন। উনি ছাদে এসেছিলেন মৌ আর অহনার সাথে জরুরি কিছু কথা বলার জন্য। দাদি আয়ানের কাছে গিয়ে বলে, তোরই বউরে এভাবে লুকিয়ে ছবি তোলার কোনো দরকার আছে? দাদির এভাবে হঠাৎ করে কথা বলায় আয়ান চমকে ওঠে। সে আমতা আমতা করে জবাব দেয়, আরে তেমন কিছু না দাদি, আমি তো চারপাশের প্রকৃতির ছবি তুলছিলাম। ও তাই নাকি? এত মিথ্যা কথা বলতে হবে না আমাকে। এ বলে দাদি আয়ানকে মৌ আর অহনার কাছে নিয়ে গেল। এই তোরা এমন কেন রে? কেমন গো দাদি, আমার নাতিটাকে নিয়ে একটু ছবি তোলা যায় না? এ কথা শুনে মৌ আর অহনার সে কি হাসি।
দাদি ওদের হাসি দেখে ভ্রু কুঁচকিয়ে বলল, হাসির কি বললাম আমি? তুমি এমনভাবে বললা মনে হচ্ছে আমরা কোনো খেলা খেলছি আর তোমার ছোট কিউট নাতিকে নিচ্ছি না। এই বলেই মন হাসতে লাগলো, আর আয়ান মন ভরে সে হাসি দেখছে। এত কিছু জানি না। আর এই অহনা, তুই এদিকে আয় তো। দাদির কথা শুনে অহনা ওনার কাছে গেল। আর এই যে আয়ান, তুই এখানে দাঁড়িয়ে থাকবি নাকি মোয়ের পাশে গিয়ে দাঁড়াবি? আরে দাদি, অযথা এসব কেন? আমি ওর কাছে গিয়ে কি করব? তুই যাবি নাকি মায়ের খাবি? আচ্ছা আচ্ছা, যাচ্ছি। এর জন্য আবার মারার ভয় দেখানো লাগে নাকি? এরপর আয়ান গিয়ে মৌয়ের পাশে দাঁড়ালো। মৌ তো লজ্জায় শেষ। সে লজ্জায় মাথা নিচু করে আছে। আয়ান মৌয়ের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। এদিকে অহনা বলল, আরে ভাইয়া, মৌ তোমার বউ, অচেনা কেউ না। কাছে গিয়ে দাঁড়াও, আর শুনো, মৌয়ের কাঁধে হাত রাখবা। আয়ান বাধ্য ছেলের মতো মৌয়ের কাঁধে হাত রাখলো। আয়ানের এমনভাবে ধরায় মৌ হালকা কেঁপে উঠল। এভাবে বেশ কয়েকটা ছবি তুলল অহনা। হঠাৎ আয়ান মৌকে হালকা স্বরে বলল, তোকে আজ অনেক বেশি সুন্দর লাগছে। এ কথা শুনে মৌ অবাক চোখে আয়ানের দিকে তাকালো। আয়ানও মৌয়ের দিকে তাকালো। এই মুহূর্তের একটা ছবি অহনা তুলে নিল। ছবিটা তোলার পর সে দাদিকে দেখালো এটা। তিনি দেখে বললেন, মাশাআল্লাহ, দুজনকে একসাথে খুব সুন্দর লাগছে। ছবি তোলা শেষ হওয়ার সাথে সাথে মৌ অহনাকে নিয়ে রুমে গেল ড্রেস চেঞ্জ করবে বলে। অহনা, একটু রুমে চল, কাজ আছে। আচ্ছা চল। মৌ আর অহনা রুমে এসে দরজা বন্ধ করে দিল। এরপর মৌ গিয়ে দপ করে বেডে বসলো। আমার না কেমন জানি হাত পা কাঁপছে। কেন, তোর আবার কি হলো? কি জানি। আচ্ছা, তুই কি কাজে আসতে বললি? ও হ্যাঁ, আসলে আমার না শাড়ির আঁচলের সাথে সিপটিফিন আটকে গিয়েছে। কাঁধে হয় নিজে খুলতে পারছি না, একটু খুলে দে তো। আচ্ছা দাঁড়া তুই। অহনা সিপটিফিনটা খুলতে চেষ্টা করছে। এর মধ্যে আবার দাদি তাকে ডাক দিল। এজন্য সে চলে গেল, কিন্তু যাওয়ার সময় ভুলে দরজা খুলে রেখে চলে যায়। মৌ সেটা খেয়াল করেনি। এদিকে আয়ান রুমে যেন কি একটা কাজে রুমে আসে। সে দেখতে পায় মৌ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচলে হাত দিয়ে কি একটা খোলার ট্রাই করছে। আয়ান রুমে ঢুকে দরজা আটকে দিল। মৌ ভেবেছে যে হয়তো অহনা এসেছে। সে বলল, এত তাড়াতাড়ি চলে আসলে? ভালো। আচ্ছা তাড়াতাড়ি আয় রে, এই মহা ঝামেলা খুলে দিয়ে যা। আয়ান মৌয়ের পিছনে গিয়ে দাঁড়ালো। সে যে মৌয়ের শাড়ি থেকে সিপটিফিনটা খুলবে, এতেই কেমন যেন লাগছে। বারবার হাত দিতে গিয়েও সরিয়ে নিচ্ছে। মৌ এসবের কিছু দেখেনি, কারণ সে নিচের দিকে তাকিয়ে হাতে ছুরি খুলছিল। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? মৌয়ের কথায় আয়ান মৌয়ের কাঁধে হাত দিয়ে সিপটিফিনটা খোলার চেষ্টা করছে। জানিস অহনা, তখন তোর ভাইয়া আমাকে কি বলেছিল? বলেছিল যে আমাকে বলে আজকে অনেক সুন্দর লাগছে। আমি তো শুনে বেশ অবাক হয়ে যাই। কেন, এত অবাক হওয়ার কি হলো? তোকে তো সুন্দরই লাগছিল। আয়ানের কণ্ঠ শুনে মৌ ভয় পেয়ে যায়। সে আয়ানের দিকে তাকাতেই দেখে আয়ান মুচকি মুচকি হাসছে। তুমি এখানে কেন? অহনা কয়, কেন, আমাকে ভালো লাগছে না এখানে দেখতে? মৌ কি বলবে, সে কোনো কথা খুঁজে পাচ্ছে না। আমি রুমে এসেছিলাম কাজে, কিন্তু দেখলাম যে তুই শাড়ির আঁচলে কি যেন ধরছিস। এদিকে আমাকে অহনা ভেবে তুই বললি যে তোকে হেল্প করতে, তাই হেল্প করতে চলে এলাম। এদিকে মৌয়ের তো ভয়ে হাত কাঁপছে। আয়ান বেশ কয়েকবার সিপটিফিনটা খোলার চেষ্টা করছে, কিন্তু সেটা শাড়ির সাথে আটকে গিয়েছে। তাই সে আর কোনো উপায় না পেয়ে হাত দিয়ে খোলার চেষ্টা করবে ভাবছে। তাই সে মৌয়ের কাছের মুখটা দিয়ে গেল। আয়ানের গরম নিঃশ্বাস মৌয়ের কাঁধে পড়ায় সে কেঁপে উঠল। আয়ান আলতো করে সিপটিফিনটা খুলে দিল। মৌ তো এখনো চোখ বন্ধ করে আছে। হঠাৎ দরজায় নক পড়ল। দরজায় অহনা নক করছে। কি ব্যাপার? মৌ, দরজা আটকানো কেন?
খোল দরজা। আয়ান হন্ততন্ত করে গিয়ে রুমের দরজা খুলে বের হয়ে গেল। অহনা তো এটা দেখে বনে গেল। সে আস্তে করে রুমে গিয়ে দেখলো মৌ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। ও, তো এখানে রোমাঞ্চ চলছিল। দেখ, আমি কাবাবে হাড্ডি হয়ে গেলাম। এই, তুই চুপ করবি? যা তো এখান থেকে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি রে। মৌ গিয়ে বারান্দায় দাঁড়ালো। তার মনে এখন হাজারো প্রশ্ন। আচ্ছা, আয়ান কি আমাকে পছন্দ করে বা ভালোবাসে? না, এসব কি ভাবছি আমি? সে আমাকে কেন ভালোবাসতে যাবে? সে তো মনাকে ভালোবাসে, আমিও না। উল্টাপাল্টা চিন্তা করি শুধু। পরের দিন মৌ আর অহনা কলেজ থেকে আসার পথে দেখলো মনা আর একটা ছেলে হাত ধরে হেঁটে কোথায় যেন যাচ্ছে। মৌ এর আগে মনাকে আয়ানের সাথে দেখেছিল বলে মনাকে সে চিনে। মৌ তো এ দেখে পুরাই অবাক, কারণ মনা যেভাবে ছেলেটার হাত ধরে রেখেছে তাতে মনে হচ্ছে তারা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এই অহনা, আমি যা দেখছি তা কি তুইও দেখছিস? আরে বিশ্বাস হচ্ছে না, এই মেয়ে এমন, এর জন্য ভাইয়া তোর সাথে খারাপ ব্যবহার করে? আমারও বিশ্বাস হচ্ছে না। আয়ানকে বললেও হয়তো সে বিশ্বাস করবে না। তাই তো, তুই তাড়াতাড়ি ছবি তুলে রাখ। অহনার কথা শুনে মৌ তো তাড়াতাড়ি ছবি তুলতে চাইল, আয়ানকে দেখাবে বলে, কিন্তু সে ব্যাগের থেকে ফোন বের করতে করতেই মনা আর ওই ছেলেটা চোখের আড়াল হয়ে গেল। দেখ, চলে গেল তো তাড়াতাড়ি। এখন কি হবে? কি আর হবে, ভাইয়াকে মুখে বলা ছাড়া আর উপায় নেই, কারণ কোনো প্রুফই তো নেই আমাদের কাছে। বাসায় এসে মৌ আর অহনা তো অস্থির হয়ে আছে, কখন আয়ান আসবে আর কখন তাকে সব বলবে তারা। কিন্তু রাতে আয়ান বাসায় আসলেও তাদের দুজনের মনে ছিল না। বাসার কিছু কাজে তারা অনেক বিজি হয়ে গিয়েছিল। রাতে খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমাতে চলে গেল। আয়ান আজকে একটু টায়ার্ড ছিল বলে আগেই ঘুমিয়ে পড়ে। এদিকে মৌ ভেবেছিল যে সে ঘুমাতে যাওয়ার আগে আয়ানকে আজকের ঘটনাটা বলবে, কিন্তু রুমে আসার পরে তাকে বেশ হতাশ হতে হলো, কারণ আয়ান তো ঘুমিয়ে পড়েছে, তাই সেও ঘুমিয়ে পড়ল। সকালে আয়ানের ঘুম থেকে ওঠার আগে মৌয়ের ঘুম ভেঙে যায়। সে উঠে ফ্রেশ হয়ে নিচে যে নাস্তা বানাতে, আর আয়ান ঘুম থেকে উঠে শাওয়ার নেয়। তারপর রেডি হয়ে নাস্তা সেরে রুমে আসে কিছু কাগজপত্র নেওয়ার জন্য। রুমে এসে কাগজপত্র গুছাতে সে মনাকে ফোন দিল। হ্যালো মনা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? সেটা দেখা হলেই বলবো। তুমি রংধনু রেস্টুরেন্টে এসো। আচ্ছা। এসব কিছু আবার মৌ শুনে ফেলে। তার একদিকে যেমন রাগ হচ্ছে, অন্যদিকে খুব খারাপ লাগছে। সে নিজেকে যতই বুঝাক আয়ান তাকে পছন্দ করে না বা ভালোবাসে না, কিন্তু মন তার কিছুটা মেনে নিয়েছে যে আয়ানের মনে হয়তো কোনো ফিলিংস আছে। কিন্তু এখন মনা আর আয়ানের দেখা করার কথা শুনে সে আশাটুকুও শেষ। মৌ আয়ানকে কিছু বলতে যাবে, কিন্তু কিছু কাজের জন্য আয়ানের আম্মু তাকে নিচে ডাকে, তাই সে কিছু না বলে নিচে চলে যায়। আর আয়ান অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। 12টার দিকে মৌ আয়ানকে ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু আয়ান ফোন ধরছেই না। তার এখন প্রচণ্ড রাগ লাগছে। রাগে রীতিমতো তার হাত কাঁপছে। সে আর কোনো উপায় না পেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিল। তার উদ্দেশ্য রেস্টুরেন্টে গিয়ে আয়ান আর মনাকে আচ্ছা মতো ঝাড়া। অহনার দাদি নিচে ড্রয়িং রুমে বসে গল্প করছিল। তারা দুজনে দেখলো মৌ রেডি হয়ে নিচে নামছে। কি ব্যাপার মৌ, এই সময় কোথায় যাচ্ছিস? তোমার নাতির ব্যান্ড বাজাতে যাচ্ছে, খুব ভালো মানুষ তো সে। অহনা, তুই যাবি? হ্যাঁ যাব। তাহলে 5 মিনিটের মধ্যেই রেডি হয়ে আয়। ঠিক আছে, যাচ্ছি। এরপর অহনা তার রুমে গেল রেডি হতে। কি হয়েছে বলতো মৌ? দাদি, এখন কিছু জিজ্ঞাসা করো না, আমি পরে এসে বলবো। ঠিক আছে, তো যা ভালো মনে হয়। অহনা রেডি হয়ে আসার পর মৌ আর অহনা বেরিয়ে পড়ে। রিক্সা নিয়ে সোজা রেস্টুরেন্টে গিয়ে নামে। মৌ যে ভাড়াটুকু দিবে সেটা ধৈর্য পর্যন্ত নেই তার। এদিকে অহনা ভাড়া দিয়ে দিল আর সে রেস্টুরেন্টের ভিতর ঢুকলো। তার চোখ এখন আয়ান আর মোনাকে খুঁজছে।
কোনার একটা টেবিলে তার চোখ আটকে গেল। তার যেন বিশ্বাসই হতে যাচ্ছে না। যদিও সে জানে মনা আর আয়ানের রিলেশনের কথা, কিন্তু তারপরও এটা দেখার পর তার খুব কষ্ট হচ্ছে। আসলে মনা আয়ানের হাতের উপর হাত রেখে কথা বলছে, কিন্তু আয়ান কিছুই বলছে না। অহনারও এসব দেখে খুব রাগ লাগছে। মৌ আর কিছু না ভেবে এই টেবিলের উদ্দেশ্যে পা বাড়ালো। চলবে। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে গল্পটাকে একটা লাইক দিবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।